মরুভূমি বলতে বোঝায় অত্যন্ত শুষ্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপযোগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায়, রাতে সে তাপমাত্রা অনেক কমে যায়। এক সময় মরুভূমিগুলো বড় বড় পাথরে অস্তিত্ব ছিল। দিন ও রাতের মধ্যে তাপমাত্রার এই ব্যাপক তারতম্যের ফলে এসব পাথর প্রতিদিনই সংকুচিত ও প্রসারিত হতে থাকে এবং গায়ে ফাটল দেখা দেয়। লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকলে বৃহৎ পাথরখণ্ডগুলো ক্রমেই ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে বালুকণার আকার ধারণ করে। সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম মরু এলাকা। মরুভূমিতে মরীচিকা দেখা যায়, যা পর্যটকদের প্রায়শই বিভ্রান্তের মধ্যে ফেলে। মরুভূমির আবহাওয়া অত্যন্ত রুক্ষ হওয়ায় এখানে স্বাভাবিক গাছপালার অস্তিত্ব নেই। খরা সহিষ্ণু কিছু কাঁটা ও ঝোপ জাতীয় গাছ এখানে জন্মায়। এসব গাছপালার শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করে পানি সংগ্রহ করতে পারে। আমাদের এই পৃথিবী বিশাল বৈচিত্র্যে ভরপুর। হাজার হাজার মাইল সমুদ্রের ফেনীর জলরাশি যেমন আছে, তেমন আছে জলহীন ঊষর মরুভূমি, আছে বন্ধুর পাহাড়, আবার বরফের সাম্রাজ্যও আছে। সব স্থান কি মানুষের বশে পুরোপুরি এসেছে? জানা যাক এমন কিছু অঞ্চল সম্পর্কে যাদের প্রতিকূলতা পুরোপুরি জয় করা এখনও মানুষের পক্ষে সম্ভব হয়নি। 1. অ্যান্টার্কটিকার শীতলতম অঞ্চল। অ্যান্টার্কটিকা হল পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশ। ভৌগোলিক দক্ষিণ মেরু এই মহাদেশের অন্তর্গত। দক্ষিণ গোলার্ধের অ্যান্টার্কটিক অঞ্চলে প্রায় সামগ্রিকভাবে কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি দক্ষিণ মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। 1,42,00,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং আয়তনে অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ। অ্যান্টার্কটিকা মহাদেশটি এখন পর্যন্ত বিশ্বের সর্বনিম্ন জনবসতিপূর্ণ মহাদেশ। এই মহাদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 0.0008 জন। অ্যান্টার্কটিকার 98% অঞ্চল গড়ে 1.9 কিলোমিটার পুরু বরফে আবৃত। অ্যান্টার্কটিক উপদ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত অংশগুলি বাদ দিয়ে সর্বত্রই এই বরফের আস্তরণ প্রসারিত। সামগ্রিকভাবে অ্যান্টার্কটিকা হল পৃথিবীর শীতলতম, শুষ্কতম এবং সর্বাধিক ঝটিকাপূর্ণ মহাদেশ। বিশ্বের সকল মহাদেশের মধ্যে এই মহাদেশটির গড় উচ্চতা সর্বাধিক। অ্যান্টার্কটিকার অধিকাংশ অঞ্চলই একটি মেরু মরুভূমির অন্তর্গত। এই মহাদেশের উপকূলভাবে এবং উপকূল সমীপস্থ অঞ্চলগুলিতে বার্ষিক পরিচলন বৃষ্টিপাতের পরিমাণ 20 সেন্টিমিটার। অ্যান্টার্কটিকার তাপমাত্রা -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। যদিও মহাদেশের 3/4 অঞ্চলের গড় তাপমাত্রা -63 ডিগ্রি সেন্টিগ্রেড, সমগ্র মহাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গবেষণা কেন্দ্রগুলিতে সারা বছরই 1000 থেকে 5000 লোক বসবাস করে। এখানকার স্থানীয় জীবজগতের মধ্যে বিভিন্ন ধরনের শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক, উদ্ভিদ, প্রোটিস্ট এবং মাইট, নেমাটোডা, পেঙ্গুইন, সিল ও টার্গিগ্রেড বিভিন্ন ধরনের প্রাণীর নাম উল্লেখযোগ্য। অ্যান্টার্কটিকের তুন্দ্রা অঞ্চলেই গাছপালা দেখা যায়। বিশ্বের নথিবদ্ধ ইতিহাসে অ্যান্টার্কটিকাই হল সর্বশেষ আবিষ্কৃত অঞ্চল। 1820 সালে ভস্তক ও মার্নি নামে দুই রাশিয়ান রণতরীর অভিযাত্রী ফেবিয়ান গুটলিয়েভ ফন বেলিংশসেন ও মিখাইল লাজারেভ কর্তৃক ফিম্বুল তুষার সোপান আবিষ্কারের পূর্বে এই মহাদেশটির অস্তিত্বের কথা কেউই জানত না। অবশ্য 19 শতাব্দীর পরবর্তী পর্যায়েও প্রতিকূল পরিবেশ, সহজলভ্য প্রাকৃতিক সম্পদের অভাব ও দুর্গমতার কারণে এই মহাদেশটি মোটামুটি উপেক্ষিতই ছিল। 1895 সালে নরওয়েজীয় অভিযাত্রীদের একটি দলই প্রথম এই মহাদেশে অবতরণ করে বলে নিশ্চিতভাবে জানা যায়। অ্যান্টার্কটিকা একটি ডি ফ্যাক্টো কন্ডোমিনিয়াম। অ্যান্টার্কটিকা চুক্তি অনুযায়ী
কনসাল্টিং মর্যাদাপ্রাপ্ত পক্ষগুলির দ্বারা এই মহাদেশে শাসিত হয়। 1959 সালে 12টি দেশ এবং তারপর আরও 38টি দেশ এই চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির দ্বারা অ্যান্টার্কটিকায় সামরিক কার্যকলাপ, খনিজ উত্তোলন, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিক্ষেপ নিষিদ্ধ করা হয়, বৈজ্ঞানিক গবেষণার পৃষ্ঠপোষকতা করা হয় এবং সমগ্র মহাদেশের জৈব ভৌগোলিক ক্ষেত্রটি রক্ষা করা হয়। বর্তমানে বিভিন্ন দেশের 4000-এর বেশি বৈজ্ঞানিক এই মহাদেশে গবেষণারত। পৃথিবীর সবচেয়ে উচ্চতম, শীতলতম এবং শুষ্ক মহাদেশ এই অ্যান্টার্কটিকা। এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে কোনো মানুষের পক্ষে এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। অ্যান্টার্কটিকা মহাদেশের গড় উচ্চতা ও বায়ু প্রবাহ বেগও অন্যান্য মহাদেশগুলোর মধ্যে সর্বাধিক। সেখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 200 মিলিমিটার হওয়ায় এই মহাদেশকে শীতল মরুভূমি হিসেবে গণ্য করা হয়। পৃথিবীর 7টি মহাদেশ প্রায় 50 কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা আকারে একসঙ্গে ছিল। পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায়। এই মহাদেশের 98% অঞ্চল বরফে ঢাকা, আর এই বরফের চাদরের সর্বনিম্ন পুরুত্ব প্রায় 1 কিলোমিটার। পৃথিবীর মোট বরফের 90% এবং বিশুদ্ধ পানির 70% অ্যান্টার্কটিকাতে জমে আছে। পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো দেশ নেই। এর প্রধান কারণ হলো সেখানে মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের সুযোগ সুবিধা অভাব। চারদিকে ঢাকা এই শীতলতম মরুভূমিতে পেঙ্গুইন, সিল, শ্বেত, ভাল্লুক, তিমি সহ বিভিন্ন প্রকার শৈবাল এবং কিছু অণুজীব উদ্ভিদ রয়েছে। ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের এক পাশ অতিক্রম করেন। 1820 সালে 3 জন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন। খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল। 19 শতকের শুরুতে সিল ও তিমির তেল সংগ্রহের জন্য মানুষ অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে। এই মহাদেশে মূলত 2টি ঋতু, শীত ও গ্রীষ্মকাল। এই 2 ঋতুতে অ্যান্টার্কটিকার সত্যিকার অর্থে একেবারে রাত আর দিন পার্থক্য। অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না। এই সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে, আর শীতকালে সেখানে টানা 4 মাস সূর্যই ওঠে না। অ্যান্টার্কটিকায় এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা 1 সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে -80 থেকে -90 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় 4000 বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র 1000-এর মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন। বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার, বাবুর্চি বা মেকানিকের মতো কিছু অন্য পেশাজীবী লোকজনও সীমিত সময়ের জন্য এখানে আসে। অ্যান্টার্কটিকায় মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে। পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকে শীতের প্রকোপ অনেক বেশি। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের গ্রহের এই হিমঘর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে। পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এভাবে গলতে থাকলে লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই, গুয়াংজু ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় 1908 সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে। ব্রিটেনের দেখাদেখি 1924 সালে ফ্রান্স, 1929 সালে নরওয়ে, 1939 সালে অস্ট্রেলিয়া এবং 1943 সালে আর্জেন্টিনা এর মালিকানা দাবি করে বসে। পরবর্তীতে 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বলে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না। চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
এখনও পর্যন্ত ৪৫টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে, নাসা সে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে। এই মহাদেশে বরফের কারণে শুধু প্রচণ্ড ঠান্ডাই নয়, এই অঞ্চল জুড়ে ভয়াবহ শুষ্কতা বিরাজ করে, যার ফলে মানুষ তো বটেই, অন্যান্য প্রাণীর জন্য ওখানে বেঁচে থাকা কষ্টকর। তবে বরফের রাজ্য অ্যান্টার্কটিকার দৃশ্যগুলো চোখ ধাঁধানোর মতো। পানিতে আয়রন অক্সাইডের আধিক্যের কারণে ঠিক রক্তের মতো নদীর স্রোত যেমন সামনের দিকে বয়ে যাবে, তেমনি সেখানে দেখা যায় দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত বরফের পাহাড়। আবার চোখের সামনে পড়বে পেঙ্গুইনের দল। যারা এই ভীষণ প্রতিকূলতাকে জয় করতে চান তাদের যেতে হয় বরফের মধ্যে চলার জন্য বিশেষায়িত জাহাজেও বিশেষ প্রশিক্ষণ নিয়ে। তবে ২০১৮ সালে প্রথমবারের মতো যাত্রীবাহী চার্টার্ড এরোপ্লেন অ্যান্টার্কটিকা যাওয়ার কথা রয়েছে। প্রায় -৯০°C তাপমাত্রার ভয়ঙ্কর ঠান্ডা, প্রতি মুহূর্তে বিপদের ভয় আর বরফে ঢাকা প্রতিকূল পরিবেশে অ্যাডভেঞ্চারের জন্য অ্যান্টার্কটিকার বিকল্প পাবেন না। ২. চিলির শুষ্কতম অঞ্চল আতাকামা মরুভূমি। আতাকামা মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল। এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলস্থ পর্বতমালা কর্দিলেরা দে লা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা আবদ্ধ। উত্তরে মরুভূমিটি তারাপাকা অঞ্চল হয়ে মেরু সীমান্ত পর্যন্ত চলে গেছে। এখানে ১০০ বছরে গড়ে ৩ থেকে ৪ বার বৃষ্টিপাত হয়। আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক অমেরু মরুভূমি। পাশাপাশি এটি একমাত্র প্রকৃত মরুভূমি যেখানে মেরু মরুভূমির চেয়ে কম বৃষ্টিপাত হয়। আন্দিজের অনুর্বর নিম্নভূমিগুলো অন্তর্ভুক্ত করা হলে আতাকামা মরুভূমি ১,০৫,০০০ কিলোমিটার। মরুভূমিটি উত্তর দক্ষিণে প্রায় ১,০০০ কিলোমিটার দীর্ঘ এবং এটির আয়তন প্রায় ৩,৬৩,০০০ বর্গ কিলোমিটার। তাপীয় বিপরীতায়নের কারণে আতাকামাতে বৃষ্টিপাত কম হয়। অ্যান্টার্কটিক অঞ্চল থেকে হামবোল্ট সমুদ্র স্রোত যে শীতল পানি বয়ে নিয়ে আসে তা সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের বায়ুকে শীতল করে এবং গরম বায়ু উপরে উঠে যায়। এই উষ্ণ বায়ু আতাকামা মরুভূমিতে কুয়াশার ও স্ট্র্যাটাস মেঘের সৃষ্টি করে, কিন্তু বৃষ্টিপাত হয় না বললেই চলে। ফলে কতিপয় শেষকৃত মরুদ্যান ছাড়া আতাকামা মরুভূমিতে উদ্ভিজ্জ অত্যন্ত দুষ্প্রাপ্য। বিপরীতায়নের ফলে বিষুবরেখার কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও আতাকামা মরুভূমির তাপমাত্রা কম। আতাকামা মরুভূমিতে অবস্থিত চিলির আন্তোফাগাস্তা শহরের তাপমাত্রা এবং ১৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চিলির সান্তিয়াগো শহরের তাপমাত্রা মোটামুটি একই। গ্রীষ্মে এখানকার গড়ে তাপমাত্রা ১৮°C। মরুভূমিটি ১৯ শতকের শেষ দিকে এসে বলিভিয়া, পেরু ও চিলির বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। ৩টি দেশেই এই অঞ্চলের মূল্যবান নাইট্রেট ও তামার ব্যাপারে আগ্রহী ছিল। আন্তোফাগাস্তার উত্তর পূর্বে এবং ইকিক থেকে দেশের অভ্যন্তরভাগে সোডিয়াম নাইট্রেটের ভাণ্ডার ছিল। এই এলাকাগুলির অধিকাংশই প্রথমে বলিভিয়া ও পেরুর অধীনে ছিল, কিন্তু খনন শিল্পগুলিতে চিলির ব্যবসায়ীরা অনেক বিনিয়োগ করেছিলেন এবং তারা চিলির সরকারের সমর্থন পেতেন। প্রশান্ত মহাসাগরের যুদ্ধ শেষে চিলি বিজয়ী হয়। আনকনের চুক্তির ফলে চিলি অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয়। বলিভিয়া তার সমগ্র পশ্চিম সমুদ্র উপকূল হারায়। প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত চিলি এখান থেকে প্রচুর প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং চিলির সম্পদের এক বিরাট অংশের যোগান দেয় এই মরুভূমি। এই সময় বিশ্বের নাইট্রেট ব্যবসায় চিলির ছিল একক আধিপত্য। নাইট্রেট শিল্পের বিকাশের সুবিধার্থে ইকিক, কালদেরা, আন্তোফাগাস্তা, তালতাল, মেহিওনেস এবং উত্তরে পিসাগুয়াতে সমুদ্র বন্দর নির্মাণ করা হয় এবং সেগুলি থেকে উপকূলীয় পর্বতমালার মধ্য দিয়ে অভ্যন্তরভাগে মরুভূমি পর্যন্ত রেলপথ তৈরি করা হয়। কোনো কোনো বছরে ৩০ লক্ষ টন নাইট্রেট নিষ্কাশন করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের পর কৃত্রিম নাইট্রেটের উদ্ভাবন আতাকামা থেকে নাইট্রেট নিষ্কাশনে ভাটার সৃষ্টি করে।
এবং চিলি নাইট্রেটের একটি আঞ্চলিক বাজারে পরিণত হয়। ফলে চিলি সরকার তামার খনি শিল্পে মনোযোগ দেন। বর্তমানে এই তামার খনিগুলি অঞ্চলটির মূল আয়ের উৎস। মরুভূমিতে স্থানে স্থানে হাজার খানেক লোক কৃষিকাজে নিয়োজিত। পিকাতে লেবুর চাষ হয়। সান পেদ্রো দে আতাকামার লবণাক্ত জলাভূমিগুলিতেও চাষাবাদ হয়। চুকিকামাতার কাছে কালামাতে লোয়া নদীর পানি সেচ করে আলু ও আলফালফা চাষ করা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমের দেশ চিলি। চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমি হল পৃথিবীর শীত উপকূলবর্তী মরুভূমিসমূহের একটি। এর এক পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর ও অন্য সব দিকে ঘিরে রেখেছে পেরু, বলিভিয়া ও আর্জেন্টিনা। এই মরুভূমির পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পর্বতমালা, যার নাম কর্দিলেরা দে লা কোস্তা, এবং পূর্বে রয়েছে আন্দেস বা আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালা মরুভূমির দুপাশ হতে ভেসে আসা বায়ুপ্রবাহ এবং তার সাথে আসা মেঘ আটকে রাখে, ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসে। আতাকামা মরুভূমির মূল আয়তন 1,05,000 বর্গ কিলোমিটার। এই মরুভূমির অধিকাংশ জায়গায় পাথুরে ভূমি, ধূসর বালি, লবণ হ্রদ এবং ফেলসিক লাভা দিয়ে ঢাকা। এখানকার বৃষ্টিপাতের ইতিহাস বেশ করুণ। ধারণা করা হয় 1570 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই অঞ্চলে তেমন কোনো বৃষ্টি হয়নি। এই অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রতি বছরে প্রায় 1 মিলিমিটার। তবে মরুভূমির মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো বৃষ্টিপাত হয় না। আবার কিছু স্থানে যেমন আরিকা এবং ইকুইকে এক বছরে 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে। তবে এই অনাবৃষ্টির মাঝেও মরুভূমিটির প্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে। এর বালির নিচে জমে থাকে হাজার হাজার ফুলের বীজ। যখন বৃষ্টি হয় তখন পানি মরুভূমির বালির নিচ অবধি চলে যায়। বৃষ্টির পানি পেয়ে বালির নিচে সুপ্ত বীজগুলোর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে। ধীরে ধীরে শেকড় ও পাতা গজিয়ে বড় হতে থাকে এই গাছ। অন্যান্য উদ্ভিদের তুলনায় বেশ দ্রুতই বড় হয় এই গাছগুলো। বালির নিচে পানি জমে থাকে বলে এদের বেড়ে উঠতে তেমন সমস্যা হয় না। ধীরে ধীরে গাছে হলুদ, সাদা, গোলাপি, লাল বিভিন্ন রঙের ফুল ফুটতে থাকে। ফুল গাছগুলো বড় হয়ে উঠলে একসময় গোলাপি ফুলে ঢাকা গালিচার রূপ ধারণ করে অঞ্চলটি। 2-4 বছরে একবার বৃষ্টির মুখ দেখে এই মরুভূমি। মে মাসের দিকে বৃষ্টি হয় আর সেপ্টেম্বর থেকে নভেম্বরের দিকে মরুভূমির মাঝে ফুলের দেখা মিলে। স্থানীয়রা তাই অনেকে একে ফুলের মরুভূমি বলেও ডেকে থাকে। সাধারণত 5-7 বছর পর পর প্রাকৃতিকভাবে এই ধরনের ফুলের বাগানের দেখা মেলে। 2015 সালে এই মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। সে বছর প্রচুর ফুল ফোটে এখানে। পুরো বিশ্ব অবাক হয়ে দেখে প্রকৃতির এই আজব খেয়াল। ধুধু মরুভূমির মাঝে বিভিন্ন রঙের ফুলের সমারোহকে খবরের কাগজে বলা হয়েছিল সুপার ব্লুম। তবে সবাইকে অবাক করে দিয়ে 2017 সালের চলতি মাসে আবার গোলাপি রঙে ছেয়ে গেছে আতাকামা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল। 2 বছরের মধ্যে দ্বিতীয়বার ফুল ফোটায় ন্যাশনাল জিওগ্রাফির খবরে এমন ঘটনাকে ডাবল ব্লুমিং বলে আখ্যায়িত করা হয়। 2017 সালের মে মাসের দিকে অপ্রত্যাশিত বৃষ্টির ফলে এমনটা হয়েছে বলে ধারণা করেছেন প্রকৃতিবিদেরা। 200-এরও বেশি প্রজাতির গাছপালা রয়েছে এই মরুভূমিতে। তবে প্যারানিয়াল প্রজাতির ফুলই সবচাইতে বেশি দেখা যায় এখানে। ফুল গাছগুলো খুব বেশি দিন বাঁচে না বললেই চলে। এমন রুক্ষ পরিবেশে যে কোনো উদ্ভিদেরই বেঁচে থাকা বেশ কষ্টসাধ্য। আকস্মিক ও খণ্ডকালীন এই ফুলের গাছ ছাড়া আতাকামা মরুভূমিতে আর কোনো প্রকার বৃক্ষের খোঁজ পাওয়া যায় না। এই বছর 600 মাইলেরও বেশি এলাকা জুড়ে ফুল ফুটেছে আতাকামা মরুভূমিতে। ফুলের গাছগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে পর্যটকদের। তাই ফুলের পাশাপাশি চিলির এই মরুভূমিতে জমেছে বহু পর্যটকের ভিড়। এই ফুল অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ফুটবে। বিশেষজ্ঞদের মতে নভেম্বরের পর থেকে কমতে থাকবে ফুলের সংখ্যা। অনাবৃষ্টি, অনুর্বরতা ও আবাসযোগ্য এই মরুভূমিতে ছড়িয়ে আছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ। এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম নাইট্রেট ও তামা পাওয়া যায়। সার ও বারুদ তৈরিতে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। এই মরুভূমির চারপাশ ঘিরে রেখেছে
বলিভিয়া, পেরু ও চিলি। 19 শতকের শেষ দিকে এসে এখানকার খনিজ সম্পদের দাবিতে 3টি দেশের মাঝে বিবাদের শুরু হয়। ফলে 1879 সাল থেকে 1883 সাল পর্যন্ত 3টি দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ চলে, যা প্রশান্ত মহাসাগরের যুদ্ধ নামে পরিচিত। মরুভূমির অধিকাংশ এলাকা বলিভিয়া ও পেরুর অধীনে থাকা সত্ত্বেও চিলির যুদ্ধ কৌশল এবং সামরিক শক্তির কাছে দুদেশই পরাজিত হয়। ফলশ্রুতিতে চিলি মরুভূমির অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে নেয়। অন্যদিকে বলিভিয়া তার সমগ্র পশ্চিম সমুদ্র উপকূল হারিয়ে বসে। বিজ্ঞানীদের মতে এই মরুভূমির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আবহাওয়া, যা কিনা মঙ্গল গ্রহের পরিবেশের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। ফলে এই মরুভূমির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে নাসার। মঙ্গল গ্রহে কোনো মিশনের আগে সেখানে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি নাসা এখানে পরীক্ষামূলক ব্যবহার করে, যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা নিশ্চিত করার জন্য। হলিউডের এখানে বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রের শুটিংও হয় এই মরুভূমিতে। চিলির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমির খোঁজ পাওয়া গেছে। এখানকার মমির বয়স খ্রিস্টপূর্ব 7020, যেখানে মিশরের মমি 3000 খ্রিস্টপূর্বের। বিশেষজ্ঞদের মতে একমাত্র চরম আর্দ্রতার কারণে এমনটা সম্ভব হয়েছে। এই মরুভূমির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানকার প্রাকৃতিক অবস্থার তারতম্য। গ্রীষ্মকালে এখানে গরম 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে থাকে, যা রাতের বেলা 5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। অন্যদিকে এখানকার পর্বতগুলো ঢেকে থাকে শুভ্র বরফে। এমনটা হওয়ার মূল কারণ হলো এখানকার পাহাড়গুলোর উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ হতে অনেকটাই উপরে অবস্থিত বলে এই পাহাড়গুলোতে তাপমাত্রা খুব বেশি বাড়ে না। আতাকামা মরুভূমি পৃথিবীতে কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে বছরের অধিকাংশ দিনই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায়। পৃথিবীতে সম্ভবত আকাশ নিরীক্ষণের জন্য সেরা স্থানের মধ্যে এটি অন্যতম। সাম্প্রতিক সময়ে এই মরুভূমিতে পৃথিবীর সর্ববৃহৎ টেলিস্কোপ আলমা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি এখানে 66টি রেডিও টেলিস্কোপ রয়েছে, যা থেকে প্রাপ্ত ছবির সাহায্যে নক্ষত্রের গঠন নিয়ে গবেষণা করা হয়। এই মরুভূমির আরেক অনন্য নিদর্শন হলো হ্যান্ড অফ ডেজার্ট। চিলির প্রখ্যাত ভাস্কর শিল্পী মারিও ইররাজাবালার তৈরি এই ভাস্কর্য দেখতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। সবকিছু মিলিয়ে আতাকামা মরুভূমিটি অনেক প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিস্ময়ে ভরপুর। এই মরুভূমিকে কেন্দ্র করে তাই পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই। একদিকে প্রশান্ত মহাসাগরের আদিগন্ত জল, আরেকদিকে দুর্গম আন্দিজ পর্বতমালা, মাঝখানে 600 মাইল জুড়ে বিরান ধূসর অঞ্চল। গাছ তো নেই বটে, দেখা পাওয়া যাবে না কোনো প্রাণীর টিকিও। পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চল আতাকামার পরিবেশ ঠিক এমনই। গত শতাব্দীতে এখানে বৃষ্টিপাত হয়েছে মাত্র 3-4 দিন। বিজ্ঞানীরা বলেন আতাকামার শুষ্ক মাটির সাথে নাকি মঙ্গল গ্রহের মাটির সাদৃশ্য আছে। বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থানের প্রতিকূলতাকে জয় করতে অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দের জায়গার মধ্যে একটি চিলির বিশাল এই মরুভূমি। 3. দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্করতম সৈকত গানস বে। দক্ষিণ আফ্রিকা, যার সরকারি নাম রিপাবলিক অফ সাউথ আফ্রিকা, আফ্রিকার দক্ষিণে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এটি 9টি প্রদেশে বিভক্ত, যার উপকূলের দৈর্ঘ্য 2798 কিলোমিটার। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের একটি রাষ্ট্র। এটি আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র। ঐতিহাসিকভাবে 20 শতাব্দীর মধ্য হতে শেষ দশক পর্যন্ত এই দেশটি বর্ণবাদের জন্য সারা বিশ্বে নিন্দিত ছিল। আটলান্টিকের তীর ঘেঁষে দক্ষিণ আফ্রিকার শহর গানস বে। আর 5টা সমুদ্র তীরের সাথে এর পার্থক্য হলো এর তীরের কাছাকাছি প্রচুর তিমির দেখা মেলে। এছাড়া অক্টোপাস, হাঙ্গর সহ ভয়ঙ্কর সব জলজ প্রাণী তো আছেই। 1995 থেকে গানস বেতে চালু করা হয় কেজ ডাইভিং, অর্থাৎ খাঁচায় পুরে আপনাকে নামিয়ে দেবে হাঙ্গর। তিমি ভরা সমুদ্রের পানিতে চোখের কয়েক ইঞ্চি সামনে দেখতে পাবেন আপনার দিকে তেড়ে আসছে দাঁতালো কোনো হিংস্র প্রাণী। অ্যাডভেঞ্চারের জন্য আর কি চান? 4.
ভেনেজুয়েলার সর্বোচ্চ ঝর্ণা অ্যাঞ্জেল ফল। ক্যানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত। স্প্যানিশ ভাষায় সালতো অ্যাঞ্জেল এবং পেমন ভাষায় কেরিকাকোপাই ভেনা গভীরতম স্থানের জলপ্রপাত নামে পরিচিত এই জলপ্রপাত গাউজা নদী বা কেরেপ নদীর অংশ, একটি উপনদী যা স্বয়ংকারাও নদীতে গিয়ে পতিত হয়। বলিভার রাজ্যের গ্রান সাবানা অঞ্চলের আয়ান্তেপুই পর্বতের প্রান্ত থেকে এই অ্যাঞ্জেল জলপ্রপাতের নির্গমন হয়। ক্যানাইমা জাতীয় উদ্যান 1962 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1994 সালে ইউনেস্কো দ্বারা জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়। এই অঞ্চল পেমন ভারতীয়দের আবাসস্থল ছিল, যারা এই অঞ্চলটিকে একটি পবিত্র ভূমি বলে পূজা করত এবং এখানে ঈশ্বরের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করা হয়। এই জলপ্রপাত আমেরিকান বিমান চালক জিমি অ্যাঞ্জেলের নামে নামাঙ্কিত করা হয়েছিল, যিনি সর্বপ্রথম এই জলপ্রপাতের উপর দিয়ে বিমান চালিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছুবার এই আদিবাসী স্প্যানিশ বা পেমন নামটিকে প্রত্যাবর্তন করার প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। বিশ্বের সর্বোচ্চ অবিশ্রান্ত জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, যার 2.648 ফুটের মুখ্য গভীরতা সহ মোট উচ্চতা হল 3.287 ফুট বা 1002 মিটার। এই ক্ষুদ্র নদীপ্রপাত এবং জলপ্রপাতের ঝর্ণা 1/4 মাইল জুড়ে প্রসারিত এবং 98 ফুট নিম্ন প্রবাহ জুড়ে প্রসারিত। অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলার কানাইমা জাতীয় উদ্যানের আয়ান্তেপুই পর্বতে অবস্থিত। এটি আকস্মিক নিক্ষেপণ এবং ক্ষুদ্র নদীপ্রপাত নিয়ে গঠিত। এটি বিশ্বের সর্বোচ্চ অবিশ্রান্ত জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত বলিভার প্রদেশের গ্র্যান্ড সাবানা অঞ্চলে ক্যানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত বেশ কিছু মূল আকর্ষণের সমন্বয়ে গঠিত। ভেনেজুয়েলা থেকে ক্যানাইমা ক্যাম্প পর্যন্ত, যা সাধারণভাবে জলপ্রপাতের ভিতে নৌকা বিহারের প্রারম্ভিক কেন্দ্র, যেখানে ভ্রমণার্থীরা পুয়ের্তা উরদাস বা ক্লুদাদ বলিভার থেকে বিমান ধরতে পারেন। অ্যাঞ্জেল জলপ্রপাত সারা বছর ধরে দর্শকদের জন্য উন্মুক্ত থাকে। নদী ভ্রমণ জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সঞ্চালিত হয়, কারণ এই সময় নদী গভীরভাবে প্রবাহিত হয় এবং পেমন গাইড দ্বারা নৌকা যাত্রা করার জন্য এটি সেরা সময়। শুষ্ক মৌসুম ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত স্থায়ী হয়, যখন পর্যটকরা জাতীয় উদ্যান এড়িয়ে যায়। বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের কথা সবার মনে আছে। শঙ্কর, যে কিনা অ্যাডভেঞ্চারের নেশায় দক্ষিণ আমেরিকা গিয়েছিল, সেই দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার প্রত্যন্ত জঙ্গলে অবস্থিত আয়ান্তেপুই পর্বত, এরই এক প্রান্ত, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1 কিলোমিটার উঁচু, তা থেকে পতিত ঝর্ণাটি পৃথিবীর সর্বোচ্চ ঝর্ণা। এত উচ্চতা থেকে নিরন্তর পানির পতন আর এর ফলে সৃষ্ট কুয়াশায় ঘেরা পর্বত পৃথিবীর অন্যতম সুন্দর স্থান। ঝর্ণাটির উপর দিয়ে প্রথম প্লেন উড়ানো পাইলট জিমি অ্যাঞ্জেলের নামানুসারেই এই ঝর্ণাটির নাম করা হয়। প্রতি বছর আফ্রিকার নানা প্রতিকূলতাকে জয় করে এই ঝর্ণা দেখতে আসেন প্রচুর পর্যটক। 5. ইরানের উষ্ণতম স্থান লুত মরুভূমি। বিশ্বের অন্যতম উষ্ণতম স্থান ইরানের পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী লুত মরুভূমির উপর শুরু হয়েছে পর্যটন বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন। দেশটির সাউথ খোরাসান প্রদেশের বীরজান্দ বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করেছে। লুত মরুভূমি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি বিশ্বের 27তম বৃহত্তম মরুভূমি। লুত মরুভূমি পর্যটনের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয় বীরজান্দ বিশ্ববিদ্যালয়ে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আন্তর্জাতিক এই পর্যটন ইভেন্টে থাকছে 2টি প্রোগ্রাম। বর্তমানে ইভেন্টের বৈজ্ঞানিক পর্বটি বীরজান্দ বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে। দ্বিতীয় পর্বে রয়েছে লুত মরুভূমি সফর। লুত মরুভূমি মূলত দাসতী লুত নামে বেশি পরিচিত। সম্মেলনের নির্বাহী সচিবের তথ্যমতে
ইভেন্ট সচিবালয়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, ইতালি ও ইরানের বিভিন্ন স্থান থেকে 135টি পেপার জমা পড়েছে। প্রথম কনফারেন্স যেসব বিষয়ের উপর অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল টেকসই পর্যটন ও সম্প্রদায়ের বিকাশ, পর্যটন ও স্থানীয় অর্থনীতি, ইরানের লুত মরুভূমির প্রতি আকর্ষণ, খেলাধুলা, পর্যটন, ভূপর্যটন, পরিবহন ও সম্প্রদায় উন্নয়ন ইত্যাদি। লুত বিশাল আয়তনের লবণ মরুভূমি, যেটি ইরানের কেরমান ও সিস্তান এবং বালুচিস্তান প্রদেশে অবস্থিত। 2016 সালের 17 জুলাই এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকার স্থান পায়। 51,800 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট লুত বিশ্বের 25তম বড় মরুভূমি। পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপ থেকে শুরু করে উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া হয়ে যে আফ্রো এশিয়ান মরু বেল্ট চলে গেছে সুদূর মঙ্গোলিয়া পর্যন্ত, তার মধ্যেই পড়েছে এই মরু। লুত বিশ্বের শুষ্কতম ও উষ্ণতম ভয়ঙ্কর সুন্দর জায়গাগুলোর একটি। সেই সুবাদে 2016 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে এই মরু অঞ্চল। দশতে লুত এর উত্তর ও উত্তর পশ্চিমে ইরানের পার্বত্য উচ্চভূমি। সেখান থেকে বসন্তকালীন বর্ষার মরশুমে যদি কয়েকটা ক্ষীণ জলধারা কোনো মতে নেমে আসে নিম্ন সমতলে, মরুর ভেতরে ঢুকতে না ঢুকতেই সেগুলো শুকিয়ে স্রেফ গায়েব হয়ে যায়। পড়ে থাকে রাশি রাশি বালি, পাথর আর নুন। লুতের পূর্ব ভাগ নিম্ন মালভূমি লবণাক্ত মাটিতে ঢাকা, মধ্যভাগ পাথুরে অজস্র শিরাখাত, গর্ত, খানাখন্দে ভরা, সবই লক্ষ লক্ষ বছর ধরে চলা বায়ুর ক্ষয় কাজের ফল। দশতে লুতের দক্ষিণ পূর্ব অংশটিকে ঢেউ খেলানো বালির সমুদ্র বলা চলে। 300 মিটার পর্যন্ত উচ্চ বালিয়ারি সেখানে আকসারি দেখতে পাওয়া যায়। দিনের বেলায় দশতে লুত যে বিশ্বের গরম জায়গাগুলোর একটি তা নিয়ে ভৌগোলিকদের মনে কোনোদিনই সন্দেহ ছিল না, কিন্তু জায়গাটা যে ঠিক কতটা গরম সেটা অনেক দিন পর্যন্ত জানবার সুযোগ হয়নি বিশ্ববাসীর। কারণটা আর কিছুই নয়, এই বীভৎস অগ্নিকুণ্ডের একেবারে ভিতরে গিয়ে তাপমাত্রা মেপে আসার কাজটি করতে রাজি ছিলেন না কেউই। অবশেষে সমস্যার সমাধান করেছে নাসার একটি ল্যান্ডসেট উপগ্রহ। 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই উপগ্রহটি মডি যন্ত্রের সাহায্যে লুত মরুসহ বিশ্বের বিভিন্ন উষ্ণ অঞ্চলের তাপমাত্রার মূল্যায়ন করে। তাতে সবথেকে বেশিবার বিশ্বের উষ্ণতম ভূমিতল যুক্ত অঞ্চলের খেতাব দখল করে দশতে লুত। নাসার উপগ্রহ থেকে লুত মরুর ভেতরে সবচেয়ে উঁচু যে তাপমাত্রা শনাক্ত করা হয়েছে তা হলো 70.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই এখনো পর্যন্ত ভূপৃষ্ঠের উপরে পাওয়া সর্বোচ্চ তাপমাত্রা। লুতের ভেতরে যে জায়গাটিতে এই তাপমাত্রা পাওয়া গেছে তার নাম গন্ধম বেরিয়ান। ফার্সি ভাষায় এই নামের মানে হলো পোড়া গম। এই নাম নিয়ে একটা আঞ্চলিক কাহিনীও শুনতে পাওয়া যায়। বহুদিন আগে একবার গম ব্যবসায়ীদের এক কাফিলা মরু পার হতে গিয়ে পথ ভুল করে এখানে ঢুকে পড়েছিল। তাদের সঙ্গের গম নাকে এখানকার বীভৎস উত্তাপে বিনা আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল। সেই থেকে জায়গাটির নামই হয়ে গেছে গন্ধম বেরিয়ান। দশতে লুতের প্রান্তীয় এলাকাগুলিতে এশীয় চিতা, বিশেষ প্রজাতির অ্যালিগেটর ও ফ্যালকনের মতো প্রাণীদের বাস। তবে অনেকদিন পর্যন্ত সকলের ধারণা ছিল এখানকার খাস মরু অঞ্চলটি বোধহয় জীবনশূন্য। ভয়ঙ্কর এই রোদ ঝলসানো বালি পাথরের রাজ্যে কি কোনো উদ্ভিদ বা প্রাণী টিকে থাকতে পারে? বস্তুত দশতে লুত এই ফার্সি কথাটির মানেই হলো শূন্যতার ভূমি। কিন্তু শেষ পর্যন্ত এই ধারণা পাল্টাতে হয়েছে। মোটর গাড়ির সাহায্যে উৎসাহী অভিযাত্রীরা কয়েকটি অভিযান চালানোর পর বোঝা গেছে সমস্ত প্রতিকূলতা থেকে পরাস্ত করে জীবনের ধারা বইছে লুত মরুর একেবারে ভিতরে। অভিযাত্রীরা সেখানে দেখতে পেয়েছেন কয়েক প্রজাতির মৎস্যসহ বেশ কিছু পোকা, মাকড়সা, নানা রকম সরীসৃপ, এমনকি মরু শিয়ালের মতো স্তন্যপায়ী প্রাণীও। জীবনের এই অসামান্য সাফল্যে আশ্চর্য হয়েছেন সকলেই। দশতে লুতের প্রতিকূল পরিবেশে কিভাবে বেঁচে আছে মরুচর প্রাণীর দল, কি তাদের খাদ্য?
জীববিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন। লুতের একেবারে ভেতরে, যেটাকে বলা হয় কোর এরিয়া, সেখানে কোনো রকম উদ্ভিদ জন্মায় না। তবে প্রান্তীয় এলাকাগুলোতে কিছু কিছু গাছপালা অল্প বিস্তর জন্মায়। এইসব গাছপালা থেকে খাদ্য আহরণ করে বেঁচে থাকে মথ ও অন্যান্য মরু কীটের দল। এই কীট পতঙ্গের খেয়ে বেঁচে থাকে মরুচর সরীসৃপ প্রাণীরা। আবার তাদের খেয়ে বেঁচে থাকে মরু শেয়ালের মতো স্তন্যপায়ী প্রাণী। এছাড়া আরও একটি অদ্ভুত ব্যাপার আছে। বহু পাখি কিভাবে যেন পথ ভুল করে ঢুকে পড়ে দশতে লুতের আগুন ঝরা মরু প্রান্তরে। তাদের পরিণত হয় করুণ মৃত্যু। এই পাখিদের মৃতদেহ লুত মরুর বাসিন্দা পতঙ্গ, সাপ ও মরু শিয়ালদের বাড়তি খাবার হিসেবে কাজ করে। শুধু খাবার খেয়েই তো আর প্রাণীরা বেঁচে থাকতে পারে না, জলও তো দরকার। দশতে লুতের বাসিন্দা অসংখ্য পোকামাকড়, সাপ, শিয়াল ও অন্যান্য প্রাণী জল কোথায় পায়? রহস্যটা এখানেই। তবে কি আপাত শুষ্ক লুত মরুর দিগন্ত বিস্তৃত বালির নিচেই কোথাও না কোথাও বয়ে চলেছে ফল্গধারা, যেগুলির খোঁজ মানুষ না জানলেও জানে মরুর স্থায়ী বাসিন্দা বিচিত্র প্রাণীর দল। বিজ্ঞানীদের সন্দেহ সেরকমই। লুত মরুর উপরিতলের অল্প নিচেই কোনো কোনো জায়গার জলের স্তর আছে, এমন কিছু প্রমাণও সম্প্রতি পাওয়া গেছে। লুত মরুর বুকে জলের সেই গুপ্ত উৎসগুলো খুঁজে বের করার পণ নিয়ে দুঃসাহসী অভিযাত্রীরা এখন আবার নতুন করে অভিযানে বেরিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছেন। স্থানীয়দের কাছে এই অঞ্চলটির নাম দাসতে লুত, যার অর্থ পুরা রুটি। সম্ভবত ইরানের লুত মরুভূমির উপর দিয়ে বয়ে চলা উত্তপ্ত হাওয়া থেকেই লু হাওয়া কথাটির উৎপত্তি। এ নিয়ে কিংবদন্তি আছে যে একবার এই মরুর ভেতর দিয়ে গমের চালান নিয়ে যাওয়া হচ্ছিল এবং মরুভূমির উত্তপ্ততায় সেই গমে আগুন ধরে যায়। এসব কথার পেছনে একটাই কারণ, এই অঞ্চলের অত্যধিক তাপমাত্রা, যা গড়ে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস। লবণাক্ত বালি ও পাথরে গড়া এই মরুর বেশিরভাগ অংশেই কোনো উদ্ভিদ জন্মে না। অসম্ভব শুষ্ক ও উষ্ণ এই অঞ্চলের মানুষের বসতি অত্যন্ত কম। জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে যারা জীবনের স্বাদ নিতে পিছপা হন না, সেসব অ্যাডভেঞ্চার প্রেমীরাও এই মরুভূমিতে যেতে দ্বিধায় পড়ে যান। 6. ভারতের 8তম অঞ্চল মাওলাইনং গ্রাম, মেঘালয়। মাওলাইনং গ্রাম ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ি জেলায় অবস্থিত। এটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত। মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত। মেঘালয়ের রাজধানী শিলং। ভারতের মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার মাওলিনং গ্রামটি এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পেয়েছে পরপর দুবার আন্তর্জাতিক ট্রাভেল ম্যাগাজিনের থেকে। এর আগে 2013 সালেও এই গ্রামটি এশিয়ার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি পায়। ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজ বলা হয় গ্রামটাকে। এই গ্রামটিতে সাক্ষরতার হার 100%। মাতৃতান্ত্রিক এই গ্রামে নিয়ম অনুযায়ী পারিবারিক সম্পত্তি মায়ের থেকে পরিবারের সবথেকে ছোট মেয়ের হাতে যায়। এই গ্রামের যাবতীয় বর্জ্য বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট ডাস্টবিনের মধ্যে সংগ্রহ করা হয়। তারপরে সেই বর্জ্য থেকে সার তৈরি করা হয়। ঘন নীল আকাশ, সবুজে ভরা গাছগাছালি, রকমারি ফুলবাহারি, কত প্রজাপতির উড়াউড়ি, সুন্দর করে বাড়িগুলো সাজানো। এই গ্রামের সবাই শিক্ষিত। সুন্দর রুচির ছাপ সর্বত্র। ডাস্টবিনগুলো সুন্দর, অদ্ভুত। না শুধু গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই যে পৃথিবীর সেরা গ্রাম তা নয়, গ্রামের মানুষের পোশাক পরিচ্ছদ, বাড়িঘর সব কিছু একদম ঝকঝকে তকতকে। এখানে কেউ যত্রতত্র কিছু ফেলতে পারে না। মদ খাওয়ার অনুমতি নেই বাইরে। কারোর সঙ্গে বিরূপ ব্যবহার করা যায় না। ফুল তোলা বা গাছের পাতা ছেঁড়াও নিষেধ। রয়েছে আরও নিয়মবিধি। গ্রামের কোনো বাসিন্দাই যত্রতত্র আবর্জনা ফেলেন না, বরং এখন তারা প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করার উপর জোর দিয়েছেন। গ্রামের জঙ্গল এবং সবুজায়ন রক্ষা করতে মাওলিনংয়ের বাসিন্দারা নিয়মিত গাছ লাগান। শিলং থেকে মাওলিনংয়ের দূরত্ব প্রায় 90 কিলোমিটার।
ভারত এবং বাংলাদেশের সীমান্তে পাহাড়, জঙ্গল ও ঝর্ণায় ঘেরা এই গ্রামটি মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। গ্রামের পাহাড়ি একটি ঝর্ণার উপরে গাছে শিকড়ের তৈরি সাঁকো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান। অত্যধিক বৃষ্টিপাতের জন্য ভারতের মেঘালয় রাজ্য এমনিতেই বিখ্যাত। এই রাজ্যের অন্তর্ভুক্ত খাসি পাহাড়ের দক্ষিণে একটি মালভূমির উপর এই মাসিরাম গ্রামটি অবস্থিত। গ্রামের ঠিক দক্ষিণে বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার অংশ। বছরে গড়ে প্রায় 467 ইঞ্চি বৃষ্টিপাত হওয়ায় সৃষ্ট অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশের জন্য কৃষিকাজ সহ স্বাভাবিক জীবনযাপন এই অঞ্চলে বেশ কঠিন। এরকম পরিবেশে সাপ খুব যে বেশি থাকবে এটাই স্বাভাবিক। এই অঞ্চলে আছে প্রচুর পান সুপারির গাছ আর ছোট ছোট জলাভূমি। পাহাড়ি এই অঞ্চলে পৌঁছানো অনেক কষ্টসাধ্য হলেও অ্যাডভেঞ্চার প্রেমীরা প্রতি বছর ভিড় করছেন এই দুর্গম গ্রামে। 7. যুক্তরাজ্যের নির্জনতম দ্বীপ ক্রিস্তান দ্য কুনহা। যুক্তরাজ্য হল ইউরোপীয় মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের সন্নিকটে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। রাষ্ট্রটির সরকারি নাম হল গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য। রাষ্ট্রটি 4টি সাংবিধানিক রাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত। যুক্তরাজ্য অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপগুলোকে একত্রে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে অভিহিত করা হয়। এদের মধ্যে সর্ববৃহৎ দ্বীপটির নাম বৃহৎ ব্রিটেন বা গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের সবচেয়ে বড় ও জনবহুল ভাগটির নাম ইংল্যান্ড, যা দ্বীপের দক্ষিণ ও পূর্ব অংশে গঠন করেছে। পশ্চিম অংশে আছে ওয়েলস এবং উত্তরে স্কটল্যান্ড। আয়ারল্যান্ড দ্বীপের উত্তর পূর্ব প্রান্তে উত্তর আয়ারল্যান্ড অবস্থিত। আয়ারল্যান্ড দ্বীপ ব্রিটিশ দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপের সিংহভাগ জুড়ে অবস্থিত আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাথে যুক্তরাজ্যের একমাত্র স্থল সীমান্ত রয়েছে। যুক্তরাজ্যের বাকি অংশকে আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর, ইংলিশ চ্যানেল এবং আইরিশ সাগর ঘিরে রেখেছে। গ্রেট ব্রিটেন দ্বীপটি চ্যানেল টানেলের মাধ্যমে ফ্রান্সের সাথে যুক্ত। এছাড়াও ব্রিটিশ সাম্রাজ্যকালীন সময়ে হস্তগত 14টি বহিস্থ এলাকা এখনও যুক্তরাজ্যের অধীনে রয়েছে। ব্রিটেন একটি সাংবিধানিক প্রজাতন্ত্র। রানী দ্বিতীয় এলিজাবেথ রাষ্ট্রপ্রধান। এখানে একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান। লন্ডন শহর যুক্তরাজ্যের রাজধানী। এটি ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। সমগ্র যুক্তরাজ্যকে ব্রিটেন নামেও ডাকা হয়, তবে গ্রেট ব্রিটেন নামটি আর সমগ্র দেশটিকে বোঝাতে ব্যবহার করা হয় না। এটি কেবল গ্রেট ব্রিটেন দ্বীপকে বোঝাতে ব্যবহার করা হয়। ইংল্যান্ড দিয়েও সমগ্র যুক্তরাজ্যকে বোঝানো যায় না। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের অধিবাসীরা সবাই ব্রিটিশ। আবার ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ ও ওয়েলসের অধিবাসীরা ওয়েলস, আয়ারল্যান্ডের অধিবাসীরা আইরিশ এবং স্কটল্যান্ডের অধিবাসীরা স্কটিশ নামেও পরিচিত। দুইটি বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ব্রিটিশ সাম্রাজ্যের পতন বিশ্ব রাজনীতিতে যুক্তরাজ্যের নেতৃত্বস্থানীয় ভূমিকা ক্ষুণ্ণ হয়। তা সত্ত্বেও বর্তমান বিশ্বে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দেশ। যুক্তরাজ্য একটি উন্নত দেশ। এর অর্থনীতি বিশ্বের 5ম বৃহত্তম। দেশটির নিউক্লিয় অস্ত্র ক্ষমতা রয়েছে। প্রতিরক্ষা খাতে এর ব্যয় বিশ্বে 3য় সর্বোচ্চ। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং GR, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ অফ নেশনসের সদস্য। মানব বসতি সমৃদ্ধ বিশ্বের নির্জনতম স্থানের তালিকায় প্রায় শীর্ষস্থান দখল করে আছে যে জায়গাটি, সেটি হলো ক্রিস্তান দ্য কুনহা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপ পর্তুগিজরা প্রথম আবিষ্কার করে 1506 সালে। পরে ব্রিটেন অধিকার করে নেয় দ্বীপটি। সবচেয়ে কাছের মানব বসতি সেন্ট হেলেনা দ্বীপ থেকে 2000 কিলোমিটার, দক্ষিণ আফ্রিকা থেকে 2400 কিলোমিটার আর দক্ষিণ আমেরিকা উপকূল থেকে 3360 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান। 18 শতকে অল্প কিছু ব্রিটিশ, ইতালীয় ও
আমেরিকান বসতি স্থাপনকারী স্থায়ীভাবে বসবাস শুরু করে 38 বর্গ মাইল আয়তন বিশিষ্ট এই দ্বীপে। তাদেরই বংশধররা বর্তমানে বাস করছে ক্রিস্তান দ্য কুনহায় এবং তাদের সংখ্যা সাকল্যে 271। বর্তমানে এই দ্বীপে টেলিভিশন স্টেশন ও স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংযোগ থাকলেও বিরূপ প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানে কোনো বিমানবন্দর তৈরি করা সম্ভব হয়নি। ফলে কালে ভদ্রে দক্ষিণ আফ্রিকা থেকে আসা মাছ ধরার নৌকাগুলোই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য ক্রিস্তান দ্য কুনহার বাসিন্দাদের একমাত্র ভরসা। মাঝে মাঝে এমন কোথাও হারিয়ে যেতে মন চায় যেখানে মানুষের কোনো কোলাহল নেই নিত্যদিনের ঝঞ্ঝাট। ঠিক এমনই শান্ত এক দ্বীপ ক্রিস্তান দ্য কুনহা। একদিকে আফ্রিকা, আরেকদিকে দক্ষিণ আমেরিকার মাঝে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি অবস্থান এই দ্বীপটির। বিমানে তো দূরে থাক, দ্বীপটিতে যাওয়ার একমাত্র উপায় নৌকা, তাও আবার মাছ ধরার মৌসুমে। বাকিটা সময় সমুদ্রের ওই অংশে জলযান চলাচল বিপজ্জনক হওয়ায় দ্বীপটি পৃথিবীর অন্যতম দুর্গম ও নির্জনতম স্থান। সেই 1506 সালে পর্তুগিজ নাবিকেরা আবিষ্কার করলেও আজ পর্যন্ত দ্বীপটি ব্রিটিশদের অধীনেই আছে। দ্বীপটিতে লোকসংখ্যা সর্বসাকুল্যে 262 জন, যাদের বেশিরভাগই আফ্রিকান অথবা ল্যাটিন বংশধর। মাছ ধরা ও কৃষিকাজ এদের প্রধান জীবিকা। পৃথিবীর সেই আদিম নির্জনতা উপভোগের জন্য এই জায়গাটি অনবদ্য। 8. বলিভিয়ার সালার দে উইনি। 12,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় অবস্থিত মরুভূমি সালার দে উইনি। বলিভিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের এই মরুভূমি পৃথিবীর দীর্ঘতম লবণাক্ত মরুভূমি। এখানে প্রায় 10 বিলিয়ন টন লবণ সঞ্চিত আছে। প্রতি বছর প্রায় 20,000 টন লবণ সংগ্রহ করা হয় এই মরুভূমি থেকে। এই মরুভূমিটি অসম্ভব রকম সমতল আর স্থির। কখনো কখনো এখানে জলের চাদর পড়ে, আর তার উপর যখন সূর্যের আলো প্রতিফলিত হয় তখন বালির স্তর হয়ে ওঠে এক স্বচ্ছ আয়না। এটি বোধহয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না, আর তাতে ফুটে ওঠে আকাশের ছবি। এই মরুভূমির আশেপাশে অনেক হ্রদ রয়েছে। এই অঞ্চলে জমে থাকা খনিজের জন্য বিভিন্ন হ্রদের জলের রঙও আলাদা দেখায়। এখানে ট্রেনের এক সমাধিক্ষেত্র রয়েছে, যা এই মরুভূমির আরেকটি প্রধান আকর্ষণ। এক সময় এই অঞ্চলটি ছিল খনিজ সম্পদের সমৃদ্ধ। খনিজ আহরণের জন্য এই অঞ্চলে ট্রেন যোগাযোগের ব্যবস্থা করা হয়েছিল, যার মাধ্যমে মালামাল বহনসহ শ্রমিক আনা নেওয়ার কাজ করা হতো। 1940 সাল পর্যন্ত এই ট্রেন যোগাযোগ চালু ছিল, কিন্তু পরবর্তীতে খনির মধ্যকার আকরিক ফুরিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এখনও বেশ কয়েকটি ট্রেন এই বিশাল মরুপ্রান্তরে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে, যেন কারো অপেক্ষায় রয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে সেসব ট্রেন ধুলোর আস্তরণ পড়েছে, রোদে জলে ভিজে ক্ষয়ে গেছে সেগুলো। ট্রেনের চাকা ঢুকে গিয়েছে মাটিতে, এখন শুধু কঙ্কাল হিসেবে এগুলো অস্তিত্ব জানান দিচ্ছে। বর্তমানে ট্রেন সিমেট্রি হিসেবে সারা বিশ্বের মানুষের কাছে স্থানটি পরিচয় পেয়েছে। 9. আফ্রিকার নামিব মরুভূমি। পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমির নাম নামিব। নামিব শব্দের অর্থ খোলা জায়গা। 80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আফ্রিকার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এই মরুভূমি। দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা আর নামিবিয়া এই 3টি রাজ্য জুড়ে বিস্তৃত এটি। সাহারার মতো বড় না হলেও বেশ বৈচিত্র্যময় এই মরুভূমি। এখানকার বালিয়াড়িগুলো পৃথিবীতে বিরল। এই মরুভূমির কোনো বালিয়াড়ি 30 মিটার উঁচু, আবার কোথাও কোথাও 390 মিটার উঁচু। নামিব মরুভূমির একটি বিশেষত্ব হচ্ছে এখানে হাতির দেখা মেলে, যা পৃথিবীর আর কোনো মরুভূমিতে নেই। মরুভূমির আশ্চর্য জীবজগৎ দেখে পর্যটকরাও তাজ্জব বনে যান। মরুভূমির ঊষর প্রান্তে অনেক রকম পশু পাখি আর গাছপালার দেখা মেলে। কৃষ্ণ, ইম্পালা, হাতি, জেব্রা, গন্ডার, সিংহসহ বিচিত্র সব নানা পশু পাখির অভয়ারণ্য এই মরুভূমি। মরুভূমির গাছগুলো বেশ বৈচিত্র্যময়। এখানকার সবচেয়ে পুরনো গাছ উইটসোচিয়া মিরাবিলিস। প্রায় 6 ফুট লম্বা, 24 ফুট চওড়া গাছটি 2000 বছরের পুরনো।
এই গাছের কাণ্ডে দুটি পাতা থাকে। জুরাসিক যুগ থেকে গাছটি নাকি একরকমই আছে। কুইবার নামের আরেকটি অদ্ভুত গাছের দেখা পাওয়া যায় এখানে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রচণ্ড খরার সময় নিজের শরীরের আর্দ্রতা যাতে বেরিয়ে না যায় তার জন্য সে নিজের ডালপালা ঝরিয়ে ফেলে। এই মরুভূমির আরেক উল্লেখযোগ্য আকর্ষণ হলো হীরা। এই মরুভূমিতে নাকি হীরা পাওয়া যায়, আর তার জন্য দেশ বিদেশের অনেক ছুটে আসে হীরার খোঁজে। আর সেসব হীরা প্রধান জায়গাগুলোতে রাখা হয়েছে জোরদার সুরক্ষা ব্যবস্থা, চারদিকে সিসিটিভি ক্যামেরা। সাধারণদের প্রবেশাধিকার নেই এই অঞ্চলগুলোতে। এই অঞ্চলগুলোর মাঝখানে নামিব নকলেট নামে একটি জাতীয় উদ্যান আছে, আর এসব কারণে নামিব মরুভূমি বেশ সংরক্ষিত। 10. এশিয়ার থর মরুভূমি। ভারত পাকিস্তানের সীমান্ত জুড়ে বিস্তৃত থর মরুভূমি। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 18তম উপমহাদেশীয় মরুদেশ। ভারতের রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের দক্ষিণাঞ্চল, গুজরাটের উত্তরাংশ এবং পাকিস্তানের সিন্ধ প্রদেশের পূর্বাংশ ও পাঞ্জাবের দক্ষিণ পূর্ব অংশ জুড়ে বিস্তৃত এটি। প্রায় ৭৭,০০০ বর্গমাইল এলাকায় প্রসারিত থর জনঘনত্বের দিক দিয়ে 1 নম্বর। এখানে প্রতি বর্গ কিলোমিটারে ৮৩ জন লোক বাস করে, যেখানে সাহারা মরুভূমিতে বাস করে মাত্র 1 জন। এই অঞ্চল জুড়ে প্রায় 16 কোটি মানুষের বসবাস, আর তাই থরকে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামে অভিহিত করা হয়। 6 মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে এই মরুভূমিতে। রুক্ষ মরুভূমিতে রঙের অভাব পুষিয়ে দেয় এখানকার মানুষেরা। তাদের বাহারি পাগড়ি, বিচিত্র পোশাক, নারীদের রং চঙ্গে ঘাগরা, বাহারি গয়নায় যেন এই মরুভূমিতে চলে রঙের উৎসব। 11. উত্তর আমেরিকায় চিহুয়াহুয়ান মরুভূমি। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম মরুভূমি হল চিহুয়াহুয়ান মরুভূমি। 3,90,000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি 30% যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং 70% মেক্সিকোর উত্তরাঞ্চলে অবস্থিত। চিহুয়াহুয়ান মরুভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, অ্যারিজোনা ও নিউ মেক্সিকো এবং মেক্সিকোর চিহুয়াহুয়া, দুরঙ্গো, কৌহুলা, জ্যাকটেকাস ও নুয়েভো লিওন রাজ্যগুলোর মধ্যে রয়েছে। উত্তর আমেরিকা মহাদেশে প্রায় 1.5% এলাকা এই মরুভূমির অন্তর্গত। এই মরুভূমির উপকণ্ঠে বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ থাকায় এই মরুভূমিতে বৃষ্টিপাতের হার তুলনামূলকভাবে বেশি, আর এই কারণে একে বৃষ্টিছায়া মরুভূমি হিসেবে অভিহিত করা হয়। বিভিন্ন প্রকারের জীববৈচিত্র্যের জন্য এই মরুভূমি বেশ প্রসিদ্ধ। এখানে 300-র বেশি ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। 12. ইউক্রেনের উলেশকি স্যান্ডস। ইউরোপে সেই অর্থে মরুভূমির দেখা মেলে না, কারণ তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে মরুভূমির যোগ্যতা নির্ধারিত হয়। আর এজন্য ইউরোপে যেসব মরুভূমির কথা জানা যায় সেগুলোকে সেমি ডেজার্ট বা মধ্যম সারির মরুভূমি হিসেবে অভিহিত করা হয়। তেমনি এক মরুভূমি উলেশকি। উর্বর কৃষিজমির জন্য ইউক্রেনের সুনাম বিশ্বব্যাপী, তাই অনেকের কাছে এখানে মরুভূমি থাকা অস্বাভাবিক মনে হতে পারে। তবে এই ইউক্রেনের রয়েছে ইউরোপের সবচেয়ে বড় মরুভূমি উলেশকি। 10 মাইল জুড়ে বিস্তৃত এই মরুভূমি। এখানকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের কারণে ভূপ্রকৃতিবিদগণ এই মরুভূমিকে মধ্যম সারির মরুভূমি হিসেবে চিহ্নিত করেন। 19 শতকে এই কাহরসন অঞ্চলের অধীনে ছিল। তখন মেষপালকরা তাদের পশুদের মূলত মরুভূমিতে জন্মানো প্রাকৃতিক ঘাস খাওয়ানোর জন্য এই অঞ্চলে বসবাস করতে থাকে। তবে 20 শতকের দিকে ইউক্রেন সরকার আরও বিস্তৃত অঞ্চল জুড়ে মরুময়তা যাতে বৃদ্ধি না পায় তার লক্ষ্যে মরুভূমির চারপাশে 1 লক্ষ হেক্টর এলাকা জুড়ে ব্যাপক হারে গাছ লাগানোর কর্মসূচি হাতে নেয়। মরুভূমির বুকে এক খণ্ড সবুজ দেখার জন্য পর্যটকদের তাই কমতি নেই। তবে এই মরুভূমির বেশ কিছু জায়গায় ল্যান্ডমাইন পোতা থাকায় সেখানে পর্যটকদের প্রবেশাধিকার নেই।
13 অস্ট্রেলিয়ার সিমসন মরুভূমি। মরুর রং লাল হতে পারে তা কি ভাবা যায়? অস্ট্রেলিয়ার উত্তর ও দক্ষিণ ও মধ্যের কুইন্সল্যান্ড জুড়ে বিস্তৃত এই সিমসন মরুভূমি। এটি অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম মরুভূমি। 2 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি। এই মরুভূমির এক আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে এর রং লাল, আর এই লাল রঙের জন্য একে ডাকা হয় দ্য বিগ রেড নামে। এই মরুভূমির বালির রংটাই লাল। এখানে অবস্থিত কুইন্সল্যান্ড মুঙ্গো 3 ন্যাশনাল পার্ক, যেটি অনেকের কাছে পরিচিত সিমসন ডেজার্ট ন্যাশনাল পার্ক হিসেবেও। এখানে 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সমান্তরাল বালিয়াড়ির সারি দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বালিয়াড়ি দেখা যায় এই মরুভূমিতে। পশ্চিম থেকে পূর্বে বালিয়াড়িগুলো 3 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, যা 200 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এখানকার সবচেয়ে দীর্ঘকার সমান্তরাল বালিয়াড়ি নেপানারিকা, যার উচ্চতা 40 মিটার।